প্রতিদিন কি জানি কি হয়ে যায়, শুধু তোমার কল্পনা ডুবে থাকা আমায় ভালো লাগায়, ভালো লাগার স্বপ্ন বোনায়। আমার প্রিয় নীল শাড়ি আর গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি, বলে দিতে চাই নিয়ে যাও আমায়, আমি শুধু তোমাকে ভালোবাসি। প্রিয়, আমার এই গান তোমায় নিয়ে লেখা, ভাবছ কি এত আর? তুমি যে আমার অনেক শখের স্বপ্নে কুড়িয়ে পাওয়া শ্রেয় উপহার। কখনো হারাবে না তুমি চোখে চোখ রেখে, কথা দাও থাকবে কাছে ছায়ার মতো, ছেড়ে যাবে না কোথাও। হতে পারে তোমার একটু চাওয়ায় এনে দেব সুখ তারা করিয়ে, স্বপ্ন আঁকবো চন্দ্র দিয়ে, পূর্ণিমাতে তোমার বুকে জড়িয়ে। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি এই ভুল। হাতে হাত রাখতে পারো সন্ধি আঙুলে আঙুল, ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ ব্যাকুল। হতে পারে রূপ কথার এক দেশে, রাতেরই আকাশের এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল। তুমি আমি হাতে রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল, দেখতে পারো কিছু আদুরে সকাল। হতে পারে এ পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায়। তুমি আমি আমাদের পৃথিবী সাজিয়ে নিব ভালোবাসায়। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে, যদি করো মিষ্টি এই ভুল। হাতে হাত রাখতে পারো সন্ধি আঙুলে আঙুল, ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ ব্যাকুল। আই লাভ ইউ পাশের বাড়ির চ্যাংড়া পোলা। বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক ভয়ঙ্কর খেলার চক্করে পড়ে অবশেষে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এমন একটা পোস্টটা দিয়েই ফেলল আরোহী। কোনো কুক্ষণে যে বান্ধবীদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার নামক খেলাটা খেলতে গিয়েছিল সে কে জানে। জীবনের চরম ভুলটা বোধহয় এটাই করলো সে। তাও খেলছিল বেশ ভালো, কিন্তু ডেয়ার নিতে কে বলেছিল? সত্যি বলার ভয় সুদ নেয়নি।
এখন রিয়া নিয়ে তো ফাঁসালো আরও। ভাগ্যিস আইরিতে পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন কাউকে রাখেনি, নয়তো আজ যাচ্ছে তাই একটা পরিস্থিতিতে পড়তে হতো। যদিও তাদের বাড়ির আশেপাশের বাড়িতে তেমন কোনো ছেলে টেলে নেই। ডান পাশের বাড়িটায় দুটো মেয়ে, একটা ছেলে, ছেলেটা ছোট, বয়স এই 2 বছর হবে হয়তো। আর বাম পাশের বাড়িটা তালাবদ্ধ। তবে এই বাম পাশে দুটো বাড়ি রেখে যে বাড়িটা রয়েছে তাতে এক ভয়ঙ্কর পুরুষের বসবাস। সম্পর্কে সে পুরুষ আরোহীর মামাতো ভাই। তার বড় মামা তুর্য চৌধুরীর সুপুত্র তূর্ণ চৌধুরী। তূর্ণের থেকে আরোহী প্রায় বছর 5 ছোট হলেও শৈশব থেকেই তাদের দাকুমরার সম্পর্ক। তূর্ণ বাকি সকলের সাথে সর্বদা বেশ মার্জিত ব্যবহার করে। কাজী মহলের সকলের সাথে ভালো সম্পর্ক তার, শুধুমাত্র শত্রুতা আরোহীর সাথে। এই মেয়েটার সাথে যেন তার জন্মান্তরের শত্রুতা। দেখা হলে এক চোট ঝগড়া না করে দুটো ধমক না দিয়ে শান্তি পায় না। উঠতে বসতে সর্বদা তার পেছনে লেগেই থাকে ছেলেটা। আরোহীর মনস্তাত্ত্বিক ভাবনা মতে সে এক বদমাইশ, ভয়ঙ্কর, অভদ্র এবং বাজে পুরুষ, যাকে দেখলে ভয়ে ঠকঠক করে কেঁপে ওঠে তার হৃদয়। মেয়েটার ভাবনার মধ্যে হঠাৎ তাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আরোহী ঘাড় ঘুরিয়ে তাকালো কক্ষের দেয়ালে। ঝুলানো দেয়াল ঘড়িটার পানে রাত প্রায় 12টা বেজেছে। বাবা মা এবং ছোট ভাইটা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু এত রাতে আবার কে এলো? মেয়েটা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানার পাশে ফেলে রাখা ওড়নাটা তুলে ভালোভাবে জড়ালো শরীরে। অতঃপর কক্ষ ছেড়ে বেরিয়ে এলো সদর দরজার পানে। কিন্তু এত রাতে একা একজন মেয়ে মানুষ হয়ে কি তার দরজা খোলাটা ঠিক হবে? যদি কোনো চোর, ডাকাত বা গুন্ডা বদমাইশ হয় তখন কি হবে? আরোহী ভীত হলো। দরজায় লাগানো দূরবীন লুকিং গ্লাস থেকে তাকালো বাইরে। অমনি চমকে উঠল মেয়েটা। এ কি, বাইরে তো তূর্ণ দাঁড়িয়ে আছে। এই লোক এত রাতে এখানে কেন? তূর্ণ হাত উঁচিয়ে আবারও কলিং বেল চাপল। আরোহী আর সময় ব্যয় করল না। কলিং বেলের আওয়াজ শ্রবণে যদি তার মায়ের ঘুম ভেঙে যায় আর সে এসে দেখে তূর্ণ এসেছে, অথচ আরোহী দরজা না খুলে দাঁড়িয়ে রয়েছে, তখন আবার একজন বকুনি দিবে। তার মায়ের আদরের ভাইপো কিনা। মেয়েটা হাত উঁচিয়ে দরজাটা খুলল। নিজেকে স্বাভাবিক রেখে বলল, তূর্ণ ভাই, আপনি? পুরো কথাটা শেষ করতে পারল না আরোহী। তার আগেই তূর্ণের পুরুষালী হাতের বেশ শক্তপোক্ত একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটার নরম গালে। মেয়েটা যেন ঘুরে উঠল সাথে সাথে। গালে হাতে চলে গেল অজান্তেই। অবাক চোখে তাকালো তূর্ণের পানে। অত্যন্ত গম্ভীর, ক্রোধিত মুখশ্রী তার। সর্পের ন্যায় কেমন ফোঁস ধ্বনি তুললে কণ্ঠে। চক্ষু দুটোতেও রক্তিম আভা বিরাজমান। ঢোক গিলল আরোহী। আমতা করে বলল, আপনি আমাকে থাপ্পড় কেন মারলেন তূর্ণ ভাই? প্রশ্নটা কণ্ঠে ধারণ করতে যতক্ষণ, তারপরই আবারও একটা থাপ্পড় এসে পড়ল মেয়েটার আরেক গালে। কি ভয়ঙ্কর শক্ত দাঁতের থাপ্পড়ে বাবা! তাও আবার একটা নয়, দুটো। ব্যথায় গাল টনটন করে উঠল তার। আরেকটা হাত অন্য গালে দিয়ে ফুপিয়ে উঠল মেয়েটা। নাক টেনে শুধালো, আমি কি করেছি তূর্ণ ভাই? এভাবে হুট করে বিরোধী দলের ন্যায় আচরণ করছেন কেন? দরজা খুলতেই থাপড়ি লাগিয়ে দিয়েছেন ওই ইটের মতো শক্ত হাত দিয়ে। তূর্ণের ক্রোধ যেন বাড়ল আরও। দাঁতে দাঁত চেপে সে বলল, আই লাভ ইউ পাশের বাড়ির চ্যাংরা পোলা? কোন ছেলেকে তুই আই লাভ ইউ বলছিস বেয়াদব? এত বড় সাহস তোকে কে দিয়েছে? 2 গালে 2 হাত রেখেই চমকে উঠল আরোহী। চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। এই কথা এলো জানলো কিভাবে? তার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে তো এ নেই, প্রোফাইলও লক করা। তাহলে কিভাবে জানলো? আরোহীর ভাবনার মধ্যে আবারও মুখ খুলল তূর্ণ। শিশিয়ে বলল, একটুখানি পুচকে মেয়ে, নাক টিপলে এখনো দুধ বের হবে, এর মধ্যে নাগর চোটাতেও নেমে পড়েছে। আরোহী চোখ তুলে তাকালো তূর্ণের পানে। ঘোর প্রতিবাদ করে বলল, আমার নাক টিপলে কোনো কালেই দুধ বের হয়নি তূর্ণ ভাই, বরং সর্দি বের হয়েছে। বিশ্বাস না হলে টিপে দেখুন। আপনার থাপ্পড় খেয়ে কান্না করতে গিয়ে নাকের সর্দি জমেছে মাত্রই। আরোহী 2 গালে হাত রেখে মাথাটা এগিয়ে দিল। সূর্য তাকালো মেয়েটার নাকের পানে। নাকের ডগাটা কেমন লাল হয়ে উঠেছে। মেয়েটা তার মায়ের মতো একটু বেশি ফর্সা। একটু কান্নার বেগ আসলেই নাকটা লাল টমেটোর বর্ণ ধারণ করে। শীতল হলো তূর্ণের দৃষ্টি।
তবে পরক্ষণে আবার সর্দির কথা স্মরণে আসতে নাক মুখ কুচকালো, কটমট করে বলল, তুই কিন্তু বেশি বার বেড়েছিস আরোহী। আমার কথার উপরে আর একটা কথা বললে তোর নাকটাই কিন্তু আমি কেটে নেব। আরোহী ভীত হলো, দ্রুত নিজের নাকটা সরিয়ে নিল তূর্ণের সম্মুখ থেকে। এই পুরুষ যা ভয়ঙ্কর, তার নাকটা কেটে নিতেও পারে। তারপরে সে গন্ধ শুকবে কি দিয়ে? এই পৃথিবীর এত ভালো ভালো খাবার, সুন্দর সুন্দর ফুল শুধু চোখ দিয়েই দেখবে, কিন্তু গন্ধ শুকতে পারবে না। কি মারাত্মক ব্যাপার স্যাপার! তার থেকে নিজের নাক নিয়ে নিরাপদ দূরত্বেই চলে যাওয়া ভালো। আলোহী একটু দূরে সরে গেল। পুরনো ক্রোধ আবার জেগে উঠল তূর্ণের ভেতরে। রুদ্রমূর্তি ধারণ করে বলল, তুই যে ইদানিং এসব করে বেড়াচ্ছিস, পাশের বাড়ির ছেলেদের ফেসবুকে পোস্ট করে আই লাভ ইউ বলে বেড়াচ্ছিস, এসব তোর ওই হিটলার বাপ জানে নাকি এখনো জানাসনি? থামল তূর্ণ, পরপর আবার বলল, দাঁড়া, ডাকছি তোর হিটলার বাপকে। মেয়েকে আদরে আদরে এতটাই বাদর বানিয়েছে যে সে এখন পাশের বাড়ির ছেলেদের ধরে ধরে আই লাভ ইউ বলে। আটকে উঠল আরোহী। এতক্ষণ রুক্ষ কণ্ঠে কথা বলা, থাপ্পড় মারা যায় একটু মানা যায়, কিন্তু বাবাকে বলা ভয়ে থরথর করে কেঁপে উঠল আরোহীর ছোট্ট দেহটা। বাবা মায়ের কানে কোনোভাবে একথা গেলে কেটে কুচি কুচি করে ফেলবেন নির্ঘাত। মেয়েটা দিশেহারা হলো, তাড়াহুড়ো করে বলল, মা বাবাকে কিছু বলবেন না তরুণ ভাই। বান্ধবীদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে গিয়ে ওই পোস্টটা করেছিলাম ভাইয়া, নয়তো করতাম না। তুরো তবু দমল না। ওষ্ঠাধয় ফাঁকা করে উদ্যত হলো আরুষ শেখ এবং ইরাকে ডাকতে। আরোহী ভীত হলো আরও। কি করবে না করবে ভেবে পেল না। শেষে আর উপায় না পেয়ে হুট করে সে বসে পড়ল তূর্ণের পায়ের কাছে। দুই হাত তার পা জড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আব্বু আম্মুকে ডাকবেন না তরুণ ভাই, আমি সত্যিই বান্ধবীদের ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লায় পড়ে ওই পোস্ট করেছিলাম। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের বাড়ির আশেপাশে কোনো চ্যাংড়া পোলা নেই। 2 বাড়ি পরে আমাদের বাড়ি, কিন্তু সে বাড়ির সব পুরুষরা তো ভীষণ ভদ্র, সভ্য, সুশীল এবং মার্জিত, যেমন আপনি। তূর্ণ চোখ ছোট ছোট করে তাকালো আরোহীর পানে। এই মেয়ের কণ্ঠে নিজের এত প্রশংসা তো জন্মে যুগেও শোনেনি। আজ একদম প্রশংসার ফোয়ারা বইছে। এইসব যে নিজেকে বাঁচানোর জন্য তা বেশ ভালোই জানে তুর্য। ছেলেটা হাত বাড়িয়ে আরোহীর বাহু ধরল, টেনে দাঁড় গড়িয়ে বলল, কোনো চ্যাংড়াপোলা থাকুক বা না থাকুক, আর বান্ধবীর ট্রুথ অ্যান্ড ডেয়ারের পাল্লায় পড়ে হোক বা এমনি, তুই আই লাভ ইউ লিখেছিস তো, এর শাস্তি তোকে পেতেই হবে। আরোহী ডাগর ডাগর নয়নে তাকালো তূর্ণের পানে, কাঁচামাচু করে প্রশ্ন করল, কি শাস্তি? বাইরে আয়, তারপর বলছি। আরোহী বিরক্তি করল। তূর্ণের প্রস্তাবকে নাকচ করে বলল, আমি কোথাও যেতে পারবো না, যা শাস্তি দেওয়ার এখানেই দিন। তাহলে আমি তোর বাবা মাকেই ডাকছি। কোন ছেলেকে ফেসবুকে প্রেম নিবেদন করেছিস সে উত্তর না হয় তাদের সম্মুখে দিস। আরোহী আতঙ্কিত হলো, তাড়াহুড়ো করে পা বাড়ালো বাইরের দিকে, মেকি হেসে বলল, কে বলেছে আমি যেতে পারবো না? এই যে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তূর্ণ ওষ্ঠ পাকিয়ে হাসল, অতপর নিজেও বেরিয়ে এলো আরোহীর পিছু পিছু। মেয়েটা সম্পূর্ণভাবে বাইরে বেরোতেই তূর্ণ আদেশ দিয়ে বলল, কান ধর। আরোহী চমকালো। এখন কিনা তাকে রাস্তায় দাঁড়িয়ে কান ধরতে হবে? হতে পারে এটা রাত, আশেপাশে কেউ নেই, কিংবা কেউ তাকে কান ধরে থাকতে দেখবে না। তবুও আত্মসম্মানের একটা ব্যাপার আছে। মেয়েটা এবার ইন্টার 2য় বর্ষে পড়ছে, কিছুদিন পর এইচএসসি দিবে। যথেষ্ট বড় মেয়ে সে কিছুতেই এই পুরুষের সম্মুখে কান ধরবে না। আরোহী তরুণের এ শাস্তি নিতে অস্বীকার করলো, নিচু কণ্ঠে বলল, অন্য শাস্তি দিন তরুণ ভাই, আমি কান ধরতে পারবো না। তরুণ চোখ ঘুরিয়ে আশপাশে কিছু একটা খুঁজল, অতঃপর রাস্তার পাশ থেকে একটা মোটা লাঠি তুলে এনে বলল, কান ধরবি নাকি এই লাঠি দিয়ে পিটিয়ে তোর পাশের বাড়ির চ্যাংড়াপোলা বের করব, আর তোর বাবা মাকে তো অবশ্যই পুরো ঘটনা বলে যাব। লাঠির পানে তাকিয়ে ঢোক গিল আরোহী। এই লাঠির একটা বাড়ি খেলে হাসপাতালের বিছানা ধরা ছাড়া আর কোনো উপায় নেই। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে যে সে জীবনের কত বড় ভুল করেছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে সে। মেয়েটা মনে মনে প্রতিজ্ঞা করল, এই জীবনে আর যাই হোক না কেন, সে আর কোনোদিন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো না। এই খেলার মতো ভয়ঙ্কর এবং আতঙ্কের খেলা বোধহয় পৃথিবীতে আর নেই। আরোহীর ভাবনার মধ্যেই তাকে ধমকে উঠল তূর্ণ। হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে বলল, কান ধরবি নাকি এটা দিয়ে লাগিয়ে দেবো 2 ঘা। কেঁপে উঠল বেচারি।
দ্রুত কানে হাত দিল। তুতলি জবাব দিল। এই তো ধরেছি কান। কেঁপে উঠল বেচারি। দ্রুত কানে হাত দিল। তুতলি জবাব দিল। এই তো ধরেছি কান। তূর্ণ হাতের মোটা লাঠিটা নিয়ে দুইবার চক্কর কাটল আরোহীর চারপাশে। অতঃপর বলল, এখন মুখে বল, আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনোদিনও আমি আই লাভ ইউ বলবো না। আরোহী মিনমিনে কণ্ঠে উচ্চারণ করল। আমার স্বামী ব্যতীত কাউকে। সাথে সাথে আবারও ধমকে উঠল তূর্ণ। রুক্ষ কণ্ঠে বলল, মিনমিন করে কি বলছিস? জোরে বল বেয়াদব। তূর্ণের ধমকের কিঞ্চিত কেঁপে উঠল আরোহীর ছোট্ট কায়া। তৎক্ষণাৎ গলা বাড়িয়ে বইয়ের পড়া মুখস্থের ন্যায় আওড়ালো। আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনো দিন আমি লাভ ইউ বলবো না। আমার স্বামী ব্যতীত কাউকে আর কোনো দিন আমি লাভ ইউ বলবো না। ওস্টে সূক্ষ্ম হাসির রেখা ধরা দিল তূর্ণের। তবে আরোহী তার পানে তাকাতেই সে হাসি গিলে ফেলল দ্রুততার সাথে। পূর্বের ন্যায় মুখশ্রীতে থমথমে ভাব ধারণ করে বলল, কি সমস্যা? তোকে থামতে বলেছি আমি, তাহলে থামলি কেন? আর কতক্ষণ এভাবে থাকতে হবে তরুণ ভাই? আমার যে ভীষণ পায়ে ব্যথা করছে। তূর্ণ কপালে ভাঁজ ফেলল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একদম বাপের মতো হয়েছিস। আমার বাবা যে তোর বাপকে কথায় কথায় মীর জাফরের বংশধর বলে, আজ তার সত্যতা পেলাম। কান ধরে দাঁড়াতে বলেছি 5 মিনিটও হলো না, এর মধ্যে পা ব্যথা নামক মিথ্যা অজুহাত দিয়ে বাঁচতে চাইছিস। মীর জাফরের ন্যায় আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার পায়তারা করছিস। তবে বলে রাখি, আমি তোর মতো কুচক্রী নারীর কথা বিশ্বাসই করি না। আর তো করবি বিশ্বাসঘাতকতা। চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক বেয়াদব মহিলা। আরোহী শূন্য তূর্ণের কণ্ঠ নিঃসৃত প্রতিটি বাক্য। দুই হাত দ্বারা কান ধরে রেখে প্রতিবাদী কণ্ঠে বলল, আমি মোটেই মহিলা নই তরুণ ভাই। আমার বয়স মাত্র 17 বছর। বাংলাদেশের আইন অনুযায়ী আমি এখনো শিশু। তূর্ণ ওষ্ঠ বাঁকালো। ভেঙচি কেটে বলল, হ্যাঁ, তুই তো শিশুই, একদম বাচ্চা, এখনো বিছানায় মুতিস। তা একা একা বুঝি বিছানা নষ্ট করে হচ্ছিল না, তাই নাগর খুঁজতে বের হয়েছিলি? আরোহী নাক মুখ কুচকালো। কি বিশ্রী কথাবার্তা! বিছানায় মুতিস মানে কি? বড় ভাই হয়েছে বলে কি যা খুশি তাই বলবে? তার কি কোনো মান সম্মান নেই নাকি? আরোহী আর চোখে তাকালো তূর্ণের পানে। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না তরুণ ভাই। আমি মোটেও বিছানায় ওসব করি না। মেয়েটার পা থেকে মাথা অবধি চোখ বুলালো একবার। ঠোঁট কামড়ে বলল, বিছানায় মোতা ছেড়ে দিয়েছিস? তাহলে তো তোকে এখন বিয়ে দেয়া দরকার। পাড়ার মোড়ের কুদ্দুস বায়াতির সাথে তোকে বেশ মানাবে। এমনিতেও লোকটা বহু বছর নিঃসঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোর সাথে বিয়ে হলে তার জীবনের নিঃসঙ্গতা ঘুঁচবে একটু হলেও। আবার মাঝে মাঝে সে তার কোকিলের ন্যায় মিষ্টি সুরে তোকে গান শোনাবে। থামল তূর্ণ। একটু ভেবে কণ্ঠ বাড়িয়ে গান ধরল। তূর্ণের পুরুষালী কণ্ঠে ধারণ করা গিরি 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 এই 4টা শব্দের দাপটেই লাফিয়ে উঠল আরোহী। বুক ধরফর করে উঠল তৎক্ষণাৎ। এই আবার কেমন ভয়াবহ আতঙ্কের গান! এই রাতের আধারে চারদিকে শুনশান নীরবতায় আরেকটু হলেই তো হার্ট অ্যাটাক করিয়ে দিত আরোহীর। মেয়েটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। সাথে সাথে তার চোখের সম্মুখে ভেসে উঠল পাড়ার মোড়ের কুদ্দুস বয়াতির চেহারাটা। লোকটা একটু পাগলা পাগলা ফকির ধাঁচের। শরীরে তার সর্বদা জোড়াতালি দেওয়া একখানা জুব্বার ন্যায় পোশাক থাকে। মাথার চুলগুলো বেশ অনেকদিন ধরে অযত্নে অবহেলায় লম্বা হয়ে জট বেঁধে গেছে। দাড়ি গোফেরও তেমনই অবস্থা। তবে লোকটার গানের গলা বেশ সুন্দর। রাস্তার ধারে একদিন গান গাইছিল, তা শুনে আরোহী বলেছিল, বাহ, লোকটা পাগলাটে ধাঁচের হলেও বেশ সুন্দর গান গাইতো। ব্যাস ওই বাক্যটাই যেন তার গলার ফাঁস হয়ে ধরনের বক্ষে পদার্পণ করলো। কথাটা কিভাবে যেন তূর্ণের কর্ণে পৌঁছালো। আর তারপর থেকে এখন পর্যন্ত এই পুরুষ ওই কুদ্দুস বয়াতির নাম নিয়ে জ্বালিয়ে মারল তাকে। বিরক্তিতে কপাল কুচকালো আরোহী। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, এখন ছেড়ে দিন তরুণ ভাই, অনেক রাত হয়েছে। আমি ঘরে যাই, ঘুম পাচ্ছে ভীষণ। আমার ঘুমে আগুন লাগিয়ে তুই ঘুমাবি? তা তো আমি বেঁচে থাকতে হতে দেব না। আরোহী অবাক হলো। কি মিথ্যাবাদী লোক! সে কখন তূর্ণের ঘুমে আগুন লাগালো? আশ্চর্য! মেয়েটা পলক ঝাপটালো। হতবাক কণ্ঠে বলল, আমি আবার কখন আপনার ঘুমে আগুন লাগালাম? উল্টো আপনি আমার ঘুমে আগুন লাগিয়ে ধরে বেঁধে এখানে এনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছেন। চুপ বেয়াদব! বড়দের মুখে মুখে আবার কথা বলছিস? চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক, নয়তো এখনই তোর বাপ মাকে ডাকবো।
আর সাথে তো এই মোটা লাঠি আছেই। তুর্যের ফের ধমকে চুপসে গেল আরোহী। আর কোনো বাক্য ব্যয়ের সাহস করল না মেয়েটা। চুপচাপ দাঁড়িয়ে রইল, কানে হাত ধরে একটু একটু করে সময় গড়ালো। চারিদিকের জনমানবহীন নীরব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র দুই নরনারী। একজন নিজেকে নিশ্চপতায় জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে মাথা নুয়ে, আর অন্যজন তার পানে তাকিয়ে রয়েছে চোখে মুখে একরাশ মুগ্ধতা ফুটিয়ে। তূর্ণ আরও কিছুটা সময় নিয়ে তাকিয়ে রইল আরোহীর পানে। অতপর পাক্কা 30 মিনিটের সমাপ্তি ঘটিয়ে বলল, এখন ঘরে যা। আরোহী উৎফুল্ল হলো। এতক্ষণে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, অবশেষে তার শাস্তির পাট চুকেছে। দ্রুততার সাথে কান ছাড়ল মেয়েটা। লাফিয়ে লাফিয়ে পা বাড়ালো গৃহের পানে। তবে দরজার নিকটে গিয়েই থমকে দাঁড়ালো সে। আবারও ফিরে তাকালো পেছনে। তূর্ণ কপাল কুঁচকালো, গম্ভীর সুরে প্রশ্ন করল, আবার কি? আপনি সত্যিই বাবা মাকে কিছু বলবেন না তো? আরোহীর চোখ মুখে উৎকণ্ঠা, আড়ালে হাসল তূর্ণ। তবে মুখশ্রীতে গম্ভীরতা এঁটে রেখে ছোট করে জবাব দিল, না। সত্যি করে বলুন, একদম 3 সত্যি। তূর্ণ বিরক্ত হলো, ধমকে বলল, তুই গেলি নাকি এখনই ডাকবো তোর বাপ মাকে? আরোহী আর দাঁড়ালো না এক মুহূর্ত। ঝড়ের গতিতে সে ঢুকলো গৃহের ভেতরে। বলা তো যায় না, সত্যি সত্যি যদি এই লোক আবার তার বাবা মাকে ডেকে বসে, তবে আর আজ তাকে বাঁচতে হবে না। আরোহীকে ছুটতে দেখে এবার প্রকাশ্যেই ওষ্ঠ প্রসারিত করলো তূর্ণ। মেয়েটা যতক্ষণ না দরজা আটকালো ততক্ষণ চেয়ে রইল ওভাবেই। দরজা আটকাতেই হাতের লাঠিটা ছুঁড়ে ফেললো অদূরে। অতপর নিজেও পা বাড়ালো বাড়ির পানে। সকালের সূর্যটা উজ্জ্বল হতে শুরু করেছে ধীরে ধীরে। চারদিকটাকে ব্যস্ততাও বাড়তে শুরু করেছে একটু একটু করে। আরোহী এখনও এলোমেলো হয়ে পড়ে রয়েছে বিছানায়। গভীর ঘুমে আচ্ছন্ন সে। এমন সুন্দর সুখকর ঘুমের মধ্যে হঠাৎ দরজা ধাক্কানোতে আওয়াজ কর্ণে কার পৌঁছালো মেয়েটার। যেই সেই আওয়াজ নয়, মনে হচ্ছে যেন দরজাটা ভেঙে যাবে এক্ষুনি। সম্ভবত কোনো ভারী বস্তু দ্বারা কেউ দরজায় আঘাত হানছে লাগাতার। আরোহী ধরফড়িয়ে উঠে বসল বিছানায়। আকস্মিক ঘুম ভাঙায় গা হাত পা কাঁপছে থরথর করে। মস্তিষ্কটাও নিষ্ক্রিয় এই মুহূর্তে। একটু সময় নিয়ে পুরোপুরি ঠিক হলো আরোহী। একটু আগে কী ঘটেছে তা আর সচল মস্তিষ্ক ধারণ করতে মেয়েটা ক্ষেপে উঠল। এ কর্মকার ধরতে সময় লাগলো না একটুও। ভেবেছিল আজ শুক্রবার একটু বেশি ঘুমাবে। গতকাল রাতে এমনি তূর্ণ এসে জ্বালিয়ে গেছে। তবে সে স্বাদ আর পূর্ণ হলো কই? একটা ঘরের শত্রু বিভীষণ আছে না, সেই তো জ্বালিয়ে খেল। আরোহী রেগে মেগে বিছানা ছাড়লো। তেড়ে গিয়ে দরজা খুলতেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো তার একমাত্র আদরের ছোট ভাই আয়ুষ। এবার 8ম শ্রেণীতে লেখাপড়া করছে সে। ছেলেটার হাতে একটা কাঠের চেয়ার। এই চেয়ার ধারে নিশ্চয়ই এতক্ষণ দরজায় আঘাত করছিল। আরোহীর মেজাজের পারদ বাড়ল ধপধপ করে। চেঁচিয়ে উঠে বলল, হতচ্ছাড়া বদমাস, ঘরের শত্রু বিভীষণ একটা। এভাবে দরজা ধাক্কাচ্ছিলি কেন? আমি কি মরেছিলাম নাকি? বোনের এত হাঁক ডাক কিছুই গায়ে মাখল না আয়ুষ, বরং সাবলীল কণ্ঠে বলল, যে কোন রকমের মতো ঘুম তোর? প্রথমে তো আসতেই ডেকেছিলাম, শুনছিলে না, তাই তুরনো ভাইয়ের বুদ্ধিতেই প্রস্থান অবলম্বন করতে হলো। তূর্ণ তূর্ণ আর তূর্ণ। জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল ওই লোকটা। রাতে জ্বালিয়ে হয়নি, এখন সকালেও জ্বালানো শুরু করেছে। আরোহী দাঁতে দাঁত চাপল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এসেছে এসেছে তূর্ণর চালা। আমার চোখের সম্মুখ থেকে দূর হ বদমাস। কথাটা বলতে বলতেই রেগে মেগে দরজাটা আটকে দিল মেয়েটা। ব্যস্ত হলো আয়ুষ। দরজায় আবার কড়া ঘাত করে বলল, আরে দরজা আটকাচ্ছিস কেন? ওর কথা তো শুনবি। তুরনো ভাইয়ের মা মানে বড় মামি আমাদের দাওয়াত করেছে, যেতে বলেছে ওনার বাড়ি। তূর্ণদের বাড়িতে যাবে কেন? কপাল যতটুকু শনি চড়ানো বাকি আছে সেটুকু চড়াতে। ও বাড়িতে গেলেই তো তূর্ণ আবার তার পিছনে লাগবে। তারপর পুরো দিনটাই মাটি। ভেতর থেকে চেঁচিয়ে উঠল আরোহী, ঝাঁঝালো কণ্ঠে বলল, কোথাও যাব না আমি। ওই বদমাস তূর্ণের বাড়িতে তো নাই। আরোহী ফোঁস করতে করতে আবার বিছানায় গা এলিয়ে দিল। তূর্ণের বাবা তুর্য চৌধুরী সম্পর্কে আরোহীর ইরার চাচাতো ভাই, অর্থাৎ তার চাচাতো মামা। তবে তাদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক বেশ উন্নত। একদিকে চাচাতো ভাই বোনের সম্পর্ক, তার উপরে আরোহীর মা ইরা আর তূর্ণের মা পৃথা বান্ধবী। আবার ওদিক থেকে আরুষ এবং তুর্য ভাই ভাই। তূর্ণদের
বাড়ির পাশেই ইরার আপন ভাই অর্থাৎ আরোহীর আপন মামা ইমন চৌধুরীর বাড়ি। সে বাড়িতেও তাদের অহরহ যাতায়াত। তবুও যেন সখ্যতা তুর্যদের বাড়ির সাথেই বেশি। আরোহী নিজের ক্রোধ নিয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুমের গভীরতা একটু বাড়তেই বালিশের পাশে থাকা তার ছোট্ট মুঠো ফোনটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। মেয়েটা বিরক্ত হলো। এখন আবার কে? তার শান্তি কি এই পৃথিবীর কারো সহ্য হয় না? আরোহী কলটা ধরল না। কানের উপরে একটা বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করলো আবারও। কিন্তু এই কল যে থামার কোনো নামগন্ধই নিচ্ছে না। একের পর এক দিয়েই যাচ্ছে। বিরক্তিতে চোখ মুখ কুচকালো মেয়েটা। হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মুঠোফোনটা হাতে নিল। নাম্বার ততটা ভালোভাবে খেয়াল না করে রিসিভ করে কানের কাছে ধরল মুঠোফোনটা। ঘুম ঝোরানো কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? এ পাশ থেকে জবাব এলো না কোনো। শুধু ভারী নিঃশ্বাসে আওয়াজ শোনা যাচ্ছে ক্ষণে ক্ষণে। আরোহী ভ্রু কুচকালো। তিরিক্ষি মেজাজে বলল, সমস্যা কি? কল দিয়ে চুপ করে আছেন কেন? মোবাইলে টাকা কি বেশি হয়ে গেছে নাকি? থামলো আরোহী। সাথে সাথে ওপাশ থেকে গুরু গম্ভীর কণ্ঠে জবাব এলো। তুই নাকি আমাকে বদমাইশ বলেছিস? আরোহী থতমত খেয়ে গেল। পরক্ষণেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। এইটুকু সময় এই কথাও তরুণের কর্ণে পাচার করা হয়ে গেছে। এটা তার ভাই নাকি শত্রু? তবে তাকে এই মুহূর্তে ভয় পেলে চলবে না। তরুণ কে হে যে তাকে ভয় পেতেই হবে? ভয় পেলে এই রোগটা মাথায় চড়ে বসবে। কাল যেমন ঠাস ঠাস দুটো থাপ্পড় মেরে গেল, গাল দুটো এখনও যেন অবশ হয়ে আছে। মনের মধ্যে সাহস সঞ্চয় করল আরোহী। জিহ্বা তারা অস্ত্র ভিজিয়ে বলল, বদমাশকে বদমাশ বলবো না তো ভালো বলবো নাকি? তূর্ণ কপালে ভাঁজ ফেলল। রুক্ষ কণ্ঠে বলল, কি বললি? আবার বলতো। বদমাশ বলেছি, বদমাশ। কথাটা বলে আরোহী একটা ছোট শ্বাসও ফেলতে পারল না বোধহয়। তার আগে কলটা কেটে গেল ওপাশ থেকে। অবাক হলো মেয়েটা। একচোট ঝগড়া করার আগে তো কল কাটার ছেলে তূর্ণ নয়। সেখানে এত বড় একটা শব্দ বদমাইশ বলেছে, তবুও কল কেটে দিয়েছে। আশ্চর্য তো। আরোহী আর তেমন ভাবলো না বিষয়টা নিয়ে। কেটেছে বেশ ভালোই হয়েছে। নয়তো এই সকাল সকাল আবার একটা তর্ক বিতর্কে জড়াতে হতো। মেয়েটা হাতের মোবাইলটা বিছানার পাশে রেখে আবারও চোখ বন্ধ করে নিল। যদিও এখন আর ঘুম আসবে না, তবে কিছুক্ষণ মটকা মেরে পড়ে থেকে যত রাজ্যের আজগুবি চিন্তাভাবনা তো করাই যাবে। কিন্তু মুহূর্তও গড়ালো না। এর মধ্যে আরোহীর কক্ষের বন্ধ দরজার শব্দ হলো ধূপধাপ। ধরপড়ি উঠে বসল মেয়েটা। চোখ বড় বড় করে তাকালো দরজার পানে। এই ক্ষণে আবার কে এলো? আর এভাবে দরজাতেই বা আঘাত হানছে কেন? আয়াস নয় তো? তখন 2-4 বাক্য শুনিয়ে ছেলেটাকে ভাগিয়ে দিয়েছিল। এখন আবার এসেছে নিশ্চয় তাকে বিরক্ত করতে। কপাল কুচকানো আরোহী। এর যন্ত্রণায় এ গৃহেই যে তার বসবাস তাই হয়ে পড়েছে। তবে দরজায় পড়া আঘাত যে থামার নয়। মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে এক্ষুনি। মেয়েটা দ্রুত নেমে দাঁড়ালো বিছানা থেকে। ওড়নাটা ভালোভাবে শরীরে জড়িয়ে যত্রতত্র পায়ে এগিয়ে গিয়ে খুলল দরজাটা। অমনি আটকে উঠল সে। এ কি? এ তো আয়াস নয়, এ তো তূর্ণ। আরোহীর স্মরণে এলো একটু আগে তূর্ণের সাথে ফোনালাপের কথা। ভীত হলো তার হৃদয়। চোখ গিলে আবারও দরজাটা আটকে দিতে উদ্যত হলে এক হাত তুলে আটকে দিল তূর্ণ। কি দানবীয় শক্তি পুরুষের শরীরে! তবুও আরোহী তার চেষ্টা চালালো। কিছুটা সময় নিয়ে চেষ্টা চালালো দরজাটা বন্ধ করে দিতে, কিন্তু পারল না। তূর্ণ তার এক হস্তধারাই পরাস্ত করে নিল ছোট মেয়েটাকে। শক্ত হাতে ধাক্কা মেরে দরজা ঠেলে ঢুকে পড়ল ভিতরে। এগিয়ে গিয়ে বেশ আয়েসি ভঙ্গিতে বিছানায় বসে শুধালো, ফোনে যেন কি বলেছিলি? আমি যেন কি? আরোহী এলোমেলো দৃষ্টি ফেলল। পরপর ফাঁকা ঢোক গিলে জবাব দিল, কই কিছু না তো, একদম কিছু না। একটু আগে না তুই আমাকে বদমাইশ বলেছিলি? এরই মধ্যে ভুলে গেলি? কই, কখন, কিভাবে? আমি আপনাকে বদমাশ বলবো কেন? আমি তো আরো সবসময় বলি আপনি ভীষণ সৎ, আদর্শবান, সুশীল এবং ভদ্র পুরুষ। কি মিথ্যা, কি মিথ্যা! এ মেয়ে তো খাড়ার উপরেই মিথ্যা বলছে। তূর্ণ বিছানা ছাড়ল। আরোহীর মুখোমুখি দাঁড়িয়ে বলল, এত মিথ্যা কিভাবে বলছিস? তোর বুক কাঁপছে না? মামুন যে হায় হায় করে বলেছিল মেয়েটা আমার বিগড়ে যাচ্ছে, আজ তো দেখছি সত্যি তুই বিগড়ে যাচ্ছিস। আরোহী আমতা আমতা করলো। এই ক্ষণেও নিজেকে বাঁচাতে সে আরও তর্কে জড়ালো। কণ্ঠে ধ্বনি তুলে বলল, প্রমাণ কি যে আমি মিথ্যা বলেছি? তূর্ণ হতবাক হয়ে পড়ল। প্রথমে তাকে বদমাইশ বলল,
তারপর মিথ্যা বলল, এখন আবার প্রমাণ চাইছে। মেয়েটা তো ইদানিং ধুরন্ধর হয়ে যাচ্ছে বেশ। না, একে এবার একটা শাস্তি না দিলেই নয়, নয়তো পড়ে যাবে এতদিন